আসসালামু আলাইকুম। আজকে শেষ পর্যন্ত সুন্দরভাবেই জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হলো। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বাংলাদেশের প্রতিষ্ঠিত বড় বড় রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে উনি এই ঘোষণাপত্র পাঠ করলেন। বাংলাদেশের অনেক মানুষের সাথে আমার এর মধ্যে কথা হয়েছে। অনেকেই বলতে চাচ্ছেন আমরা তো কিছুই বুঝলাম না ভাই, উনি কি বললেন। আমি এখানে একটু পরিষ্কার করে বলতে চাই বন্ধুরা, এখানে বোঝার না বোঝার কিছুই নেই। ঘোষণাপত্র যেটা আছে সেটা লেখা আছে এবং সেই ঘোষণাপত্রটি সমস্ত রাজনৈতিক দলের কাছে দেয়া আছে। উনি জনসমক্ষে এসে সারা বিশ্বের সামনে, সারা দেশের মানুষের সামনে ঘোষণা করলেন এই যে ঘোষণাপত্র এইটা কিভাবে কার্যকর হবে এবং এই ঘোষণাপত্র কেন দেওয়া হচ্ছে। দেখুন, আমরা এর আগে শুনেছিলাম যে এই ঘোষণাপত্রে নাকি ৭১কে বিলুপ্ত করা হবে, কিন্তু আমরা সেটা কিন্তু আজকে দেখলাম না। আমরা দেখলাম মাননীয় প্রধান উপদেষ্টা সেই ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ পরবর্তীতে ৭২-এর সংবিধান, পরবর্তীতে আওয়ামী লীগের বাকশাল গঠন এবং স্বৈর শাসন ভিত্তিপ্রস্তর করা, তারপর ১৯৭৫ সালের সেই সিপাহী বিপ্লব, তারপর ১৯৭৭ সালে জিয়াউর রহমানের আগমন, তারপর এরশাদের সেই ৯ বছর আন্দোলন যেটা ৯১-এ একটি সুন্দর সুশৃঙ্খল নির্বাচনের মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছিল। অতঃপর আবার সেই যে সমস্ত কর্মকাণ্ড আমাদের দেশে হয়েছে সবগুলোই উনি বিবরণ দিয়েছেন এখানটায়, যেটা লেখা আছে। এবং উনি বারবার বলছিলেন যেহেতু এই সমস্ত ঘটনাগুলো ঘটছে, যেহেতু এইটা হয়েছে, যেহেতু ওইটা হয়েছে, সেই হেতু এই জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হলো। সেই জুলাই ঘোষণাপত্রের মূল যে কথাটা সেটা এবার একটু শুনুন। এই অভিপ্রায় ব্যক্ত করছে যে ছাত্র গণঅভ্যুত্থানের ২০২৪-এর উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত করা হবে এবং ৫ই আগস্ট ২০২৪ সালে গণঅভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণা প্রণয়ন করা হলো। এইগুলো মূল কথা, মানে যে ঘোষণাপত্রে যে ক্লজগুলো দেওয়া হয়েছে সেটা সংবিধানে যোগ করা হবে। এটা পরিষ্কার, অনেকের কাছে পরিষ্কার নয়। আমিও প্রথম খুব একটা পরিষ্কারভাবে বুঝতে পারিনি, কয়েকবার দেখার পর আমি বুঝতে পেরেছি আসলে জুলাই ঘোষণাপত্রটা কি। আপনারা অনেকে হয়তো ভাবছেন যে জুলাই ঘোষণাপত্র উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরোটা পাঠ করবেন, এটা কি সম্ভব? দেখুন, আজকে আপনারা একটা জিনিস মার্ক করেছেন, স্যারের মুখে কিন্তু সেই হাসিটা নেই, একটা ক্লান্তি। এতক্ষণ যাবৎ বাইরে দাঁড়িয়ে থাকা একজন এই বয়সের মানুষ যতটুকুনি করেছেন আমরা তার কাছে কৃতজ্ঞ। জুলাই ঘোষণা নিয়ে এখন আর নতুন কোনো আলোচনার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা এখন বলছেন এই ঘোষণাপত্র দিয়ে লাভ কি? বিএনপি যদি সরকারে আসে, যদি এটা না মানে, আর মানবেই বা কেন? আমরা অতীতে অনেক ঘটনা দেখেছি। যেমনটি ধরেন ১৯৭৫ সালে মুস্তাক সরকার ইনডেমনিটি দিয়েছিল ডালিম, রশিদ, ওই যে শেখ মুজিবের হত্যাকাণ্ডের ব্যাপারে। তারপর একসময় আওয়ামী লীগ পুরোপুরি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সেই ইনডেমনিটি বাতিল করে তাদের বিচার করেছিল। এখন অনেক বোদ্ধারা বলছেন বিএনপি এসে যদি এগুলো সব বাতিল করে দেয় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, তাহলে তো এগুলো কোনো কার্যকর হবে না। কথা মিথ্যে নয়, কথা একদম মিথ্যে নয়। এমন আওয়াজ আমরা আগেও শুনেছি, আমরা মির্জা আব্বাস সাহেবের কাছ থেকে শুনেছি যেগুলো করে লাভ কি, আমরা এগুলো তো সব ছুঁড়ে ফেলে দেব। এটা হতে পারে। এটা না হওয়ার জন্যই কিন্তু বন্ধুরা আজকে পিআর পদ্ধতির আলোচনা করা হচ্ছে। আমি একটু বুঝিয়ে বলি। শেখ হাসিনা যখন সংখ্যাগরিষ্ঠতা নিয়ে
ইনডেমনিটিতে বাতিল করলো, তার বিরুদ্ধাচরণ করবার মতো কোনো সাংসদ সেদিন ছিল না। তার যে সেই গৃহপালিত বিরোধী দল ছিল তারাও সেটাকে সাপোর্ট করেছে। এখন সংসদে কিন্তু সংখ্যাগরিষ্ঠতা ব্যতীত আপনি কোনো আইন পাশ করতে পারবেন না। বিএনপি যদি কোনো কারণে 151 জন সাংসদ দিয়ে সংসদে আসেন এবং ওনারা যদি মনে করেন আমরা এই জুলাই ঘোষণা মানি না, এটা বাতিল করে দিলাম, পারবে এতে কোনো কেউ বাধা দিতে পারবে না, কারণ তারা সংখ্যাগরিষ্ঠ। এখন এইখানে হলো সবচেয়ে মজার ব্যাপারটা, যে সবাই যে বলছে পিআর পদ্ধতিতে নির্বাচন করবার জন্য। কেন বলছে? আজকে যদি পিআর পদ্ধতিতে নির্বাচিত সরকার গঠিত হয় তাহলে আপনারা মোটামুটি শিওর থাকতে পারেন কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পাবে না। এটা মোটামুটি আমি কনফার্ম হয়েই বলছি, কারণ পৃথিবীতে ম্যাক্সিমাম পিআর পদ্ধতি ভাবে ইলেকশন করা দেশগুলো সবাই কোয়ালিশন সরকার হিসাবে গঠিত হয়। আমি যে দেশটায় আছি সুইডেনও তাই। এখানে বহু বছর যাবৎ কোনো একদলীয় সরকার নেই, কারণ পিআর পদ্ধতিতে একদলীয় সরকার গঠন করা বেশ কষ্টসাধ্য। আওয়ামী লীগের সময় যদি পিআর পদ্ধতি থাকতো, বা আওয়ামী লীগের সময় যদি একদলীয় শাসন ব্যবস্থা না থাকতো, আওয়ামী লীগ যদি সংখ্যাগরিষ্ঠতা তখন না পেত, তাহলে কি সেই খন্দকার মুশতাকের ইনডেমনিটিটা বাতিল করতে পারতো না। আমরা সেটাই চাই। আমরা চাই যে সরকার বা যে সাংসদ সামনে আসবে তারা যেন কেউ সংখ্যাগরিষ্ঠতা না পান। সংখ্যাগরিষ্ঠতা পেলেই ওনার যা খুশি তাই আইন হিসাবে প্রণীত করতে পারবেন, তাই নয় কি? পিআর পদ্ধতি যদি হয় তাহলে বিএনপি যদি সরকার গঠন করে তাহলে তাকে বিভিন্ন দলের সাথে একাগ্রতা করে, মানে গাঠবন্ধন করে আপনাকে সরকার গঠন করতে হবে। আর তখন বিরোধী দলে যারা থাকবে তারাও একটা বেশ শক্তিশালী দল হিসাবে থাকবে সংসদে। তখন ইচ্ছা করলেই বিএনপি পাওয়ারে থাকলেও, বা বিএনপি ধরুন জামাতি ধরুন, বা যেই পাওয়ারে থাকুক, সে কোনো আইনকে বাতিল, নতুন কোনো আইনকে প্রণয়ন করা পারবে না সমগ্র সংসদদের মতের বাইরে গিয়ে, কারণ তাহলেই তার প্রতি অনাস্থা না হবে। এমন একটি সিস্টেম যদি হয় তাহলে এই যে আজকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে জুলাই সনদ ঘোষণা করলেন, এটার বাস্তবায়ন হবে। কিন্তু এটার বাস্তবায়ন তখনই হবে না, বা তখন না হবার সুযোগ সবচেয়ে বেশি যদি কোনো এক দল সংখ্যাগরিষ্ঠভাবে বাংলাদেশের সংসদে যায়, সে ইচ্ছা করলে বা সেই দল ইচ্ছা করলে বাতিল করে দিতে পারবে। তখন আমরা জনগণ কিছুই করতে পারবো না। আমাদের জনগণের আকাঙ্ক্ষা কি? আমরা একটা জিনিসই চাই, সামনে একটা সুন্দর বাংলাদেশ, যেখানে দুর্নীতি থাকবে না, বৈষম্যহীনতা থাকবে না, যেখানে মানুষের মধ্যে অনেস্টি থাকবে, যেখানে লুটপাট চাঁদাবাজি কিছুই থাকবে না। সেই রকম একটি সংসদ গড়তে গেলে আমাদেরকে পিআর পদ্ধতিতে যেতেই হবে। এটা আপনি যেভাবেই বলেন, যদি এফটিপিটি সিস্টেমে নির্বাচন হয়, মানে আগের নিয়মে যদি নির্বাচন হয়, তাহলে যে কোনো দল, বিশেষ করে বিএনপিও হয়তো বা ক্ষমতায় চলে আসতে পারে, অথবা জামাতও ক্ষমতায় চলে আসতে পারে। যদি একা কোনো দল ক্ষমতায় আসে তাহলে সেখানেই থাকবে আবার সেই স্বৈর শাসন। উনি মনে করবেন উনি যা ইচ্ছা তাই করতে পারছেন, উনি যা ইচ্ছা তাই আইন পাস করতে পারেন, উনি যে কোনো আইনকে বাতিল করতে পারবেন, নতুন আইন প্রণয়ন করতে পারবেন, কারণ সাংসদের ম্যাক্সিমাম ভোট তার পকেটে আছে। মানুষ যে কেন পিআর পদ্ধতির কথাটা বোঝে না সেটা অত্যন্ত দুঃখের বিষয়। অনেকেই বলছেন পিআর পদ্ধতিতে সরকার পতন হয়ে যায়। সরকার পতন হবার মতো কাজ করলে সরকার পতন হবে। আপনি যদি পিআর পদ্ধতিতে নির্বাচিত কোনো সরকার হয়, সেটা বিএনপি হোক আর জামাতি হোক, ওনারা যখন সরকার গঠন করবেন, ওনারা কিন্তু ওনাদের মনমানি, মানে যা ইচ্ছা তাই, জিতা ওহি সিকান্দার, ভাববার কোনো অবকাশ নেই। উনি ভাবলেই হবে না আমি সরকার প্রধান, আমি যা ইচ্ছা তাই করতে পারবো। এর জন্যই কিন্তু বিভিন্ন দলগুলো পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন চাচ্ছে। যদি অনেকেই বলছেন ছোট ছোট দলগুলো একা যদি নির্বাচন করে একটি সিটও পাবে না, ওরা অ্যাকচুয়ালি পিআর পদ্ধতি চাচ্ছে। এই কথাটা
একদম মন্দ বলেনি, ছোট ছোট দলগুলো হয়তো বা 1-2টা সিট পাবে, কিন্তু সংসদে গিয়ে তার কথা বলবার অধিকার থাকবে। আমাদের যে পুরনো সিস্টেমের সংসদ আমরা দেখেছি, সেটা বিএনপির সময়ও দেখেছি, আওয়ামী লীগের সময়ও দেখেছি, যে দলই আসে সেই তখন স্বৈরশাসক হয়ে যায়। এবং ওই স্বৈরশাসক যদি পরবর্তীতে বাংলাদেশে আবার গঠিত হয়, নির্বাচিত হয়, তাহলে এইসব জুলাই সনদ ফনদ ছুঁড়ে ফেলে দেবে, যেটা আগেই আমরা ইঙ্গিত পেয়েছি, এবং এটা হবার সম্ভাবনাই সবচেয়ে বেশি। এটাকে এড়াবার জন্য উপায় একটি মাত্র আছে, দ্যাট ইজ আপনি পিআর পদ্ধতিতে নির্বাচিত হন, আপনারা সংসদে যান, একটা জোট সরকার করুন, সেখানে থাকবে না আপনার কোনো একা বাহাদুরি, সেখানে এইটা কখনোই থাকবে না যে আপনি যা চাইবেন তাই হবে না, কারণ তখন আপনাকে বাধা দিবে আপনার অপোজিশন, আর সেই বাধা যদি আপনি না মানেন তাহলে পড়ে যাবেন আপনি বিপদে, পড়ে যাবে আপনার সরকার। এই ব্যাপারটা বাংলাদেশের মানুষ অনেকেই বুঝছে, অনেকেই বুঝতে পারছে না। অনেকেই বলছেন যে বাংলাদেশের মানুষ তো মানুষ দেখে ভোট দেয়, দলকে ভোট দেয় না। আমি আগেও বলেছি, বাংলাদেশের মানুষ এখনও দল ভিত্তিক ভোট করে থাকে, যেটা আমরা দেখেছি। বিএনপির ধানের শীষকেই ভোট দেয়, আওয়ামী লীগের নৌকাকেই ভোট দেয়। আমরা এমনও দেখেছি নৌকা প্রতীক নিয়ে বা ধানের শীষ প্রতীক নিয়ে যে কেউ দাঁড়িয়েছে সেই পাশ করে গেছে, কারণ সে ওই দলটাকে ভালোবাসে। ভোটার তখন চিন্তা করে আমি যে দলকে ভালোবাসি তাকেই ভোট দিলাম, সে যেই হোক না কেন। সুতরাং আমাদের এখন ভাববার সময়। জুলাই সনদ পাশ হয়ে গেছে, আজকে সমস্ত রাজনৈতিক দলের কাছে এর কপি চলে গেছে, হয়তোবা সবাই সাইন করবেন, কিন্তু সমস্যা কিন্তু একটা বিরাট রয়েই গেল। পরবর্তী সরকার এসে এটাকে ভণ্ডুলও করে দিতে পারেন, পাশও করতে পারেন। দেখি সামনে কি হয়। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফিজ।